স্বাধীনতা দিবসের আবেগ, কিন্তু রাজনীতির ভেতরে তীব্র প্রশ্নের ঝড়। একদিকে প্রধানমন্ত্রী বলছেন দেশপ্রেমের চেতনা জাগ্রত করার কথা, অন্যদিকে বিরোধীদের কণ্ঠে হতাশা, বঞ্চনা আর অসম্পূর্ণ স্বাধীনতার অভিযোগ। ১৭ বছরের লড়াইয়ের পর বহিষ্কার, ২৪ এর আন্দোলনের ব্যাখ্যা, শাসক বদলালেও শোষণ না বদলানোর দাবি, সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে যেন নতুন সংঘাতের ইঙ্গিত। এর মাঝেই তারেক রহমানকে নিয়ে অপ্রত্যাশিত প্রশংসা। প্রশ্ন একটাই, এটা কি নতুন রাজনৈতিক সমীকরণের শুরু? স্বাধীনতা দিবস, একটি আবেগ, একটি ইতিহাস, আর একটি প্রতিশ্রুতি। এই দিনেই যখন প্রধানমন্ত্রী দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা নতুন করে জাগ্রত করার আহ্বান জানান, তখন সেটি শুধু আনুষ্ঠানিক বক্তব্য থাকে না, বরং এটি হয়ে ওঠে জাতির জন্য একটি দিকনির্দেশনা। কিন্তু এখানেই শুরু হয় বাস্তবতার সঙ্গে সেই আহ্বানের এক সূক্ষ্ম সংঘাত। ১৯৭১ সালে যে আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনার মূল ছিল ন্যায়, সমতা এবং মানুষের অধিকার। প্রধানমন্ত্রীর বক্তব্য সেই মূল চেতনাকেই আবার সামনে আনে, একটি ঐক্যবদ্ধ জাতি গড়ার আহ্বান হিসেবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই চেতনা আজকের বাস্তবতায় কতটা প্রতিফলিত হচ্ছে? নাটকীয় মোড়টা এখানেই, একদিকে রাষ্ট্রীয় পর্যায়ে দেশপ্রেমের আহ্বান, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বিভাজন, অভিযোগ আর অবিশ্বাস। ফলে অনেকের কাছে এই বার্তা একটি আদর্শিক ডাক, আবার অন্যদের কাছে এটি বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই আহ্বান কাদের উদ্দেশ্যে? শুধু সাধারণ জনগণ নাকি রাজনৈতিক নেতৃত্বের প্রতিও একটি বার্তা? কারণ আত্মত্যাগের চেতনা শুধু ইতিহাসে নয়, বর্তমান নেতৃত্বের কাজেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। সবশেষে প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়, স্বাধীনতার চেতনা কি কেবল স্মরণে সীমাবদ্ধ, নাকি এটি বাস্তব জীবনে প্রয়োগ হচ্ছে? যদি সেই চেতনা সত্যিই জাগ্রত হয়, তাহলে তা হতে পারে জাতীয় ঐক্যের শক্তি। আর যদি না হয়, তাহলে এটি থেকে যাবে শুধুই একটি অনুপ্রেরণামূলক বক্তব্য হিসেবে। ১৭ বছরের রাজনৈতিক লড়াই, মাঠে, আদালতে, টকশোতে, সব জায়গায় সক্রিয় থাকার পর হঠাৎ বহিষ্কার। রুমিন ফারহানার ক্ষোভ তাই শুধু ব্যক্তিগত নয়, এটি দলীয় রাজনীতির ভেতরের এক গভীর সংকটকে সামনে নিয়ে এসেছে। এখানেই তৈরি হয় নাটকীয় মোড়। প্রশ্নটা সরল কিন্তু তীব্র, দীর্ঘদিনের অবদান কি একটি সিদ্ধান্তেই মুছে যেতে পারে? দলীয় শৃঙ্খলা রক্ষার যুক্তি যেমন আছে, তেমনি আছে মতভিন্নতার জায়গা। বড় দলগুলোতে ভিন্নমত থাকাই স্বাভাবিক, কিন্তু সেই ভিন্নমত যদি বহিষ্কারে গিয়ে ঠেকে, তাহলে সেটি ভেতরের অসহিষ্ণুতার ইঙ্গিত দেয়। এই ঘটনার আরেকটি দিক হল মেসেজ পলিটিক্স, দল কি একটি উদাহরণ তৈরি করতে চাচ্ছে, অর্থাৎ ভিন্ন সুর তুললে তার পরিণতি কি হতে পারে সেটি দেখানো। আবার অন্যভাবে দেখলে এটি হতে পারে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পদক্ষেপ। নাটকীয়তা আরও বাড়ে যখন বিষয়টি জনসমক্ষে আসে। কারণ এতে শুধু দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বই প্রকাশ পায় না, বরং জনমনে আস্থার প্রশ্নও তৈরি হয়। যারা দলটিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়, তারা তখন ভাবতে শুরু করে, ভেতরেই যদি এত টানাপোড়েন, তাহলে বাইরে স্থিতিশীলতা কিভাবে আসবে? সবশেষে রুমিন ফারহানার এই ক্ষোভ একটি বড় প্রশ্ন তুলে দেয়, দলীয় রাজনীতিতে আনুগত্য আর মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য কোথায়? সেই ভারসাম্য যতদিন না স্পষ্ট হবে, ততদিন এমন বিতর্ক বারবার ফিরে আসবে। স্বাধীনতার লক্ষ্য এখনও পূরণ হয়নি, এই বক্তব্য শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি শক্তিশালী দাবি, যা বর্তমান ব্যবস্থার উপর সরাসরি প্রশ্ন তোলে। গোলাম পরওয়ারের এই মন্তব্যে তাই আন্দোলনের ব্যাখ্যা যেমন আছে, তেমনি আছে এক গভীর রাজনৈতিক বার্তা। এখানেই তৈরি হয় নাটকীয় মোড়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল ন্যায় বিচার, সমতা এবং মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু যখন বলা হয় সেই লক্ষ্য পূরণ হয়নি, তখন তা বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তোলে। অর্থাৎ উন্নয়ন বা অগ্রগতি থাকলেও মৌলিক ন্যায্যতা ও জবাবদিহির জায়গায় ঘাটতি রয়েছে, এমন একটি ধারণা সামনে আনা হচ্ছে। এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এটি আন্দোলনের বৈধতা তৈরি করে। যদি লক্ষ্য পূরণ না হয়, তাহলে নতুন করে আন্দোলনের প্রয়োজন আছে, এই যুক্তি এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। ফলে এটি শুধু অতীতের মূল্যায়ন নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত। তবে সমালোচনার জায়গাও রয়েছে। অনেকেই বলবেন, স্বাধীনতার লক্ষ্য একটি চলমান প্রক্রিয়া, এটি একদিনে পূরণ হওয়ার বিষয় নয়। তাই কি অসম্পূর্ণতা কে কেন্দ্র করে আন্দোলনের ডাক দেওয়া রাজনৈতিক কৌশলও হতে পারে?
সবচেয়ে নাটকীয় বিষয় হল, এই বক্তব্য জনমনে দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। একদল এটিকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখবে, অন্যদল এটিকে অতিরঞ্জিত বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলবে। শেষ পর্যন্ত এই বিশ্লেষণ আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়: স্বাধীনতার লক্ষ্য কি সত্যিই অপূর্ণ, নাকি এটি রাজনৈতিক ব্যাখ্যার ভিন্নতা? আর এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের আন্দোলনের দিক ও গতি। রাজনীতিতে সমালোচনা স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে প্রশংসা, সেটিই তৈরি করেছে সবচেয়ে বড় চমক। কাদের সিদ্দিকীর মতো একজন প্রবীণ ও স্বাধীনচেতা রাজনৈতিক ব্যক্তিত্ব যখন বলেন, তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয়নি, তখন এটি শুধু একটি মন্তব্য থাকে না, বরং এটি হয়ে ওঠে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। এখানেই নাটকীয় মোড়। কারণ বাংলাদেশের রাজনীতিতে অবস্থানগুলো সাধারণত খুব স্পষ্ট, কে কার পক্ষে, কে কার বিপক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন অপ্রত্যাশিত প্রশংসা রাজনৈতিক পর্যবেক্ষকদের কৌতূহলী করে তুলেছে। প্রশ্ন উঠছে, এটি কি ব্যক্তিগত মূল্যায়ন, নাকি এর পেছনে আছে কোনো বৃহত্তর রাজনৈতিক বার্তা? আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল টাইমিং। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বিরোধী রাজনীতির পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে, তখন এই ধরনের বক্তব্য নতুন করে জোট বা সমঝোতার সম্ভাবনার কথাও সামনে আনছে। অর্থাৎ এটি শুধু প্রশংসা নয়, এটি হতে পারে ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণের একটি সূক্ষ্ম ইঙ্গিত। তবে সমালোচনার জায়গাও কম নয়। কেউ কেউ বলছেন, এটি কৌশলগত বক্তব্য, যার মাধ্যমে রাজনৈতিক চাপ তৈরি করা বা কোনো নির্দিষ্ট বার্তা পৌঁছানো হচ্ছে। আবার অনেকেই এটিকে একজন প্রবীণ নেতার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেওয়া খোলামেলা মতামত হিসেবেও দেখছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই মন্তব্য জনমনে কী প্রভাব ফেলছে। কারণ এমন অপ্রত্যাশিত অবস্থান পরিবর্তন রাজনীতির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে, নতুন করে ভাবতে বাধ্য করে। শেষ পর্যন্ত কাদের সিদ্দিকীর এই বক্তব্য আমাদের সামনে একটি বড় প্রশ্ন রাখে: বাংলাদেশের রাজনীতিতে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, নাকি এটি শুধু একটি মুহূর্তের মন্তব্য যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে? উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শাসক বদলেছে, কিন্তু শোষণ বদলায়নি, এই এক লাইনের বক্তব্যই পুরো রাজনৈতিক ব্যবস্থার ওপর এক ধরনের কঠিন অভিযোগ। শফিকুর রহমানের এই মন্তব্য শুধু সরকারের সমালোচনা নয়, এটি রাষ্ট্র পরিচালনার কাঠামো নিয়েই প্রশ্ন তোলে। এখানেই এর নাটকীয়তা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে একাধিকবার ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু যদি সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে, তাহলে সেই পরিবর্তন কতটা বাস্তব, এই প্রশ্নটাই সামনে আসে। শোষণের অভিযোগ সাধারণত আসে বৈষম্য, দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং জবাবদিহির অভাব থেকে। এই বক্তব্যে সেই সব বিষয়গুলোকেই একসাথে তুলে ধরা হয়েছে। নাটকীয় মোড়টা হল, এটি শুধু বর্তমান শাসকের বিরুদ্ধে নয়, বরং পুরো রাজনৈতিক ধারার সমালোচনা। অর্থাৎ ক্ষমতায় যারা এসেছে, তারা কেউই কাঠামোগত পরিবর্তন আনতে পারেনি, এমন একটি বার্তা দেওয়া হচ্ছে। এতে করে বিরোধী রাজনীতির জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়, যেখানে তারা নিজেদের বিকল্প হিসেবে তুলে ধরতে পারে। তবে সমালোচনাও আছে। অনেকেই বলবেন, উন্নয়ন, অবকাঠামো, অর্থনৈতিক অগ্রগতি, এসব কি তাহলে শোষণের চিত্র বদলায়নি? নাকি উন্নয়নের পাশাপাশি বৈষম্য বেড়েছে, যা এই অভিযোগকে আরও জোরালো করে? সবশেষে এই বক্তব্য একটি বড় প্রশ্ন তুলে দেয়: পরিবর্তন কি শুধু মুখ বদলানো, নাকি ব্যবস্থার ভিতরেও পরিবর্তন প্রয়োজন? আর সেই উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি কোন পথে এগোবে।